কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা। এই আকাশে সাতটি তারা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপসী বাংলা। রূপসী বাংলা। রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশে সাতটি তারা এই কবিতা। এই কবিতার যেসব প্রশ্ন আর উত্তরগুলো মানে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি এই আকাশে সাতটি তারা কবিতা সম্পর্কে 2-4 মিনিট একটু আলোচনা করে নিই। যদিও এই আলোচনা আগে তোমাদের উপযোগী করে তোমাদের মনের মতো করে আমি এখান থেকে ভয়েস রেকর্ডিংয়ে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। এখানে এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, তোমাদের প্রত্যেকের কাছে বিশেষভাবে বলে রাখছি যে যতগুলো চ্যাপ্টারের আলোচনা পাঠানো হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের আলোচনার যত ফাইল আছে সমস্ত ফাইল যত্ন করে তোমাদের কাছে রাখবে। কারণ পরীক্ষার আগে আগে এই আলোচনাগুলো এই রেকর্ডিংগুলো তোমাদের কিন্তু খুব সুবিধা করে দেবে, খুব কাজে লাগবে। তোমরা যদি কোনোটা ডিলিট করে ফেলো, যদি শুনে নিয়ে ডিলিট করে দাও, তাহলে বলবো অন্য কোনো বন্ধুদের কাছ থেকে অন্য কোনো স্টুডেন্টদের কাছ থেকে তোমরা আবার কালেক্ট করে নেবে। আমি চেষ্টা করব 9-এর যে চ্যাপ্টারগুলো আলোচনা হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলোর সমস্ত রেকর্ডিংগুলো আমি আমার কাছে রাখার। তারপরে তোমাদের যে কন্টেন্ট আছে না, যেখানে আমি গত ক্লাসের ভিডিওটা আপলোড করে দিয়েছি, তো সেখানে হয়তো দেয়া থাকবে। তো তোমরা যদি কোনো কারণে ডিলিট করে ফেলো, নষ্ট করে ফেলো, তাহলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। কিন্তু আমার কাছেও কিন্তু পরপর সাজিয়ে নেই, পরপর সিরিয়ালি সাজিয়ে আমার কাছে রাখা নেই। কিছু আছে, কিছু ডিলিট করে দিয়েছি। তা আমি সবার কাছ থেকে চেষ্টা করব সবগুলো পরপর কালেক্ট করে নিয়ে তোমাদের জন্য রাখবো। তবে তোমাদের কাছে যাদের কাছে আছে তারা কিন্তু এখন গুছিয়ে রেখো। আর বন্ধুরা যদি কেউ হেল্প চায়, একে অপরকে হেল্প করো। যারা আমার কাছে পড়ো তারা একে অপরকে হেল্প করলে কী হবে, কারোর অসুবিধার সময় অন্যের কাছ থেকে যেমন হেল্প পাবে তেমনি অন্যকেও তুমি হেল্প করবে। তাহলে কিন্তু এইভাবে তোমাদের যে ঘাটতিগুলো আছে, যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। যাই হোক, এগুলো তোমরা সব গুছিয়ে টুছিয়ে রেখো। আমি এখন একটু আলোচনা করব আকাশে সাতটি তারা এই কবিতা নিয়ে। আকাশে সাতটি তারা কবিতার কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ তিনি কবি, কিন্তু তিনি কবির ঊর্ধ্বে একজন শিল্পী। আমরা জানি কবিরাই শিল্পী হয়, কিন্তু এই কবি যিনি বাংলার রূপমুগ্ধ শিল্পী নামে পরিচিত, যিনি বাংলার রূপ সৌন্দর্যে বিভোর, যিনি বাংলার সবুজ প্রকৃতির এই অপূর্ব শোভায় এতটাই বিবশ, এতটাই মুগ্ধ যে তিনি সারা পৃথিবীর রূপ সৌন্দর্য দেখার পক্ষপাতী নন। এর আগে আলোচনা করেছি যে রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটা কবিতা ছিল আবার আসিব ফিরে। কবি এই বাংলার টানে, এই বাংলার প্রকৃতির সৌন্দর্যের টানে বারবার এই বাংলাতেই ফিরে আসতে চান। কবি বলেছেন আবার আসিব ফিরে এই ধানসিঁড়ি। ধানসিঁড়ি বাংলাদেশের একটা অখ্যাত নদী। যে সময় কবি বাংলার তথা বঙ্গভূমির রূপ সৌন্দর্যে এমন সুন্দর চিত্র অঙ্কন করেছেন, সেই সময়টা পরাধীন ভারতবর্ষ, সেই সময়টা অখণ্ড বাংলা। তার মানে এই বাংলার কথা বলেছেন মানে সমগ্র বঙ্গভূমির কথা বলেছেন। আর এই বঙ্গভূমির তিনি বারবার ফিরে আসতে চান, বারবার বাংলার টানে, বঙ্গ প্রকৃতির এই শোভা এই সৌন্দর্যের টানে তিনি আবার জন্ম নিতে চান এই বাংলাতে। রূপসী বাংলা কাব্যগ্রন্থের আরেকটা কবিতা আছে বাংলার মুখ আমি দেখিয়াছি। কবি বলছেন বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বাংলার মুখ কবি দেখেছেন। বাংলার মুখ মানে বাংলার বহিরাকৃতি, বাংলার বাইরের এই যে প্রাকৃতিক শোভা কবি দেখেছেন। এই শোভা এই সৌন্দর্য কবিকে এতটাই বিমোহিত করেছে যে কবি সারা পৃথিবীর রূপ সৌন্দর্য দর্শন করার পক্ষপাতী নন, দর্শন করার আগ্রহ প্রকাশ করেননি। আসলে সারা পৃথিবী জুড়ে যে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে তার যে নির্যাস, সেই নির্যাস কবি বাংলার প্রকৃতির মাঝে খুঁজে পেয়েছেন। তাই এমন কবি বাংলার রূপটাকে কবির চোখে নয় শিল্পীর চোখে ধরেছেন, আমাদের চোখে নয়। কবি তার মনের চোখে, তার অন্তরের চোখে
তার চেতনার চোখ দিয়ে দর্শন করেছেন। এই আকাশে সাতটি তারা কবিতায় এখানেও কিন্তু বাংলার সৌন্দর্য ধরা পড়েছে, এখানেও বাংলার এক টুকরো ছবি ধরা পড়েছে। কিন্তু এই বাংলার যে এক টুকরো ছবি, বাংলার গ্রাম অঞ্চলের যে টুকরো বা খণ্ডচিত্র ধরা পড়েছে, সেই খণ্ডচিত্র সামগ্রিকভাবে বাংলার গ্রামীণ সৌন্দর্যের কথা বলে। কোনো একটা অঞ্চলে সবুজ ঘাসের গালিচার উপর কবি বসে আছেন, আর সেই সবুজ ঘাসের গালিচার ওপরে বসে থেকে ওই অঞ্চলের যে সান্ধ্যকালীন প্রকৃতির শোভা কবি দেখেছেন, তা যেন সারা বাংলার ওই সান্ধ্যকালীন প্রকৃতির সৌন্দর্যের কথা বলে। একখণ্ড চিত্র, এক টুকরো চিত্র, কিন্তু সারা বাংলার চিত্র হয়ে উঠেছে। কবি আকাশে যে সাতটি তারাকে প্রত্যক্ষ করছেন, সন্ধ্যার আকাশে যে সাতটি তারাকে কবি অবলোকন করছেন, এই সাতটি তারা, বলতো আসলে এই সাতটি তারা মানে কোন তারার কথা বলেছেন কবি? কোন তারা মণ্ডলীর কথা বলেছেন? সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল, ঠিক আছে, ওকে। সপ্তর্ষি মণ্ডল প্রধানত কোন ঋতুর সময়ে রাতের আকাশে প্রকট হয়, মানে স্পষ্টভাবে আমরা দেখতে পাই? হেমন্ত, শীত। কারণ হেমন্ত আর শীতের ঋতুতে রাতের আকাশে যে পরিষ্কার মেঘমুক্ত নীলাকাশটাকে আমরা দেখতে পাই, সেই নীল আকাশে, মেঘমুক্ত নীল আকাশে, রাতের আকাশে এই সপ্তর্ষি মণ্ডল তথা সাতটি তারাকে আমরা জাজ্জল্যমান অবস্থায় দেখি, মানে প্রকটভাবে দেখতে পাই, প্রকট হয়, উজ্জ্বলভাবে দেখতে পাই। অন্য ঋতুর থেকে শীত আর হেমন্ত ঋতুতে প্রকট অবস্থায় দেখা যায়। কিন্তু এখানে আমরা শীতের কথা বলবো না, তার কারণ এখানে কবি আকাশের সাতটি তারা কবিতায় যে ঋতুর ছবিটাকে তুলে ধরেছেন, যে ঋতুতে বাংলার ছবিকে তুলে ধরেছেন, সেটা কিন্তু হেমন্তের ঋতু, শীতের ঋতু নয়। শীতের ঠিক পূর্বে হেমন্তের সময়কালে একটা প্রকৃতির মাঝে শীতলতা বিরাজ করে, এমন একটা স্নিগ্ধ শীতলতাকে কবি লক্ষ্য করেছেন, কবি ধরেছেন, কবি অনুভব করেছেন। আসলে কবির এই অনুভূতিটা শুধু কিন্তু তার চোখের অনুভূতি নয়, সারা শরীর দিয়ে, তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তিনি তাকে আত্মস্থ করেছেন, অবলোকন করেছেন। আসলে কবিরা যখন তার এই চর্মচক্ষে নয়, তার এই মনের চোখে দেখেন, তখন কিন্তু তারা উপলব্ধি করেন, আত্মস্থ করেন, সম্পূর্ণভাবে একাত্ম করে দেন নিজেকে এই প্রকৃতির সঙ্গে। আর কবিদের চোখে যদি আমরা দেখতে পাই, আমরা যদি কবিদের চোখ দিয়ে এই গ্রাম বাংলার প্রকৃতি, সেখানকার জনজীবনের ছবিকে দেখতে চাই, তাহলেই কিন্তু আমরা এই কবিতা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো। যদি দেখতে পারি কবির চোখ দিয়ে, তাহলেই উপলব্ধি করতে পারবো। কিন্তু আমরা যদি আমাদের চোখ দিয়ে দেখি, আমাদের চোখ, এই যে দেখো আমাদের চোখ কেমন চোখ মনে হচ্ছে না? লোভী চোখ। হ্যাঁ, আমাদের চোখ লোভী চোখ। আমাদের চোখে আছে স্বার্থ জড়িয়ে আছে, স্বার্থ। কি করে মানুষের ক্ষতি করব। দেখো চোখগুলো দেখো, আমার চোখগুলো দেখো, দেখতে পাচ্ছ না? মনে হচ্ছে না কি করে মানুষের ক্ষতি করব, কি করে মানুষের সর্বনাশ করব, কি করে নিজের স্বার্থটা সিদ্ধি করব। আমাদের চোখ কিন্তু এই কথাই লাভ ক্ষতির হিসেব করে। আমাদের চোখ, আমাদের এই চোখ কিন্তু লাভ ক্ষতির হিসেব করে খুব। কোথায় লাভ আছে, কোথায় লোকসান আছে। যেখানে লাভ আছে সেখানে আমরা আছি, যেখানে লোকসান আছে বাবা ওখানে লস হবে, ওখানে লোকসান হবে, ওদিকে আমরা যাব না। তাহলে লাভ ক্ষতির হিসেব নিকেশ করে যখন আমরা এই চোখ দিয়ে আমরা দেখতে চাই প্রকৃতিকে, তখন প্রকৃতির ওই গাছটাই চোখে ধরা পড়বে, পাতাগুলোই চোখে ধরা পড়বে, ডালপালাগুলোই চোখে ধরা পড়বে। কিন্তু পাতার মধ্যে, গাছের মধ্যে, ডালপালার মধ্যে যে
গভীর একটা সৌন্দর্য লুকিয়ে রয়েছে। সেই সৌন্দর্যটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের এই স্বার্থমগ্ন মানুষের চোখ দিয়ে নয়, হিসেবি বুদ্ধি সম্পন্ন মানুষের চোখ দিয়ে নয়, আমাদের দেখতে হবে সহজ সরল কোমলমতি উদার মনের অধিকারী কবিদের চোখ দিয়ে দেখতে হবে। কি স্বার্থের আবরণ যদি আমাদের চোখটাকে ঢেকে রাখে, তাহলে কি আমরা প্রকৃতিকে উপলব্ধি করতে পারি? নিজেরা বলো তো। না, পারি না, পারা সম্ভবই না। না স্যার। প্রতি মুহূর্তে যদি আমরা শুধু নিজেদেরকে নিয়ে ভাবি, নিজেরা কত ভালো থাকবো, নিজেরা কত ভালো খাবো, নিজেরা কত ভালো পরবো, শুধু নিজে 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 আমি 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 করতেই থাকি, তাহলে কখনোই ওই প্রকৃতির মধ্যে যে একটা রূপ আছে, রং আছে, রস আছে, প্রকৃতির মধ্যে যে একটা গন্ধ আছে, বর্ণ আছে, তাকে উপলব্ধি করা যায় না। তাকে উপলব্ধি করতে গেলে আমাদের মনের উপরে যে স্বার্থের আবরণটা জড়িয়ে রয়েছে তাকে আমাদের সরিয়ে দিতে হবে। আমাদের মনটাকে সহজ সরল করতে হবে, আমাদের মনটাকে কবিদের মতো উদার করতে হবে, একেবারে আকাশের মতো প্রশস্ত করতে হবে। তাহলেই আমরা দেখতে পাবো যে হ্যাঁ, প্রকৃতির মধ্যে একটা অপূর্ব সৌন্দর্য লুকিয়ে আছে, যে সৌন্দর্যকে আমরা উদ্ঘাটন করতে পারবো, যার মধ্যে আমরা ডুবে যেতে পারবো, আমরা হারিয়ে যেতে পারবো। আর তখনই কিন্তু প্রকৃতি যেমন সার্থক হবে, তেমনি আমরাও সার্থক হব। আর না হলে প্রকৃতি প্রকৃতি কিন্তু প্রতি মুহূর্তে যেভাবে প্রতিশোধ নিচ্ছে, সেইভাবেই প্রতিশোধ নিয়ে যাবে। কি প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে না এখন? আমরা প্রকৃতিকে ভালো না বেসে আমরা প্রকৃতির উপরে যে অত্যাচার করে যাচ্ছি, প্রকৃতির উপরে এতদিন ধরে যে আঘাত আমরা হেনেছি, সেই আঘাতের কারণে প্রকৃতি কিন্তু উল্টে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে অনেক কিছু। আজকের আমাদের জীবন মৃত্যুর মাঝে দাঁড় করিয়ে দিয়েছে। এদিকে পিছালে খাদ, ওদিকে পিছালেও খাদ, মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আমরা। প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে কবির দৃষ্টি দিয়ে, প্রকৃতিকে ভালোবাসতে হবে কবির মতো করে। আর না হলে বেঁচে থাকাটাই কি সে, শুধু ওই ভালো খাবো, ভালো থাকবো, ভালো ঘুমোবো, হ্যাঁ, ভালো পরবো, আর ওই ভুঁড়িটাকে মোটা করবো। তারপরে মরার আগে দেখা যাবে বিশাল বড় একটা সম্পত্তি নিয়ে আমরা যাচ্ছি পৃথিবী থেকে। তো সম্পত্তিটা কোনটা? মধ্যপ্রদেশ। আমরা খেয়ে বসে ঘুমিয়ে শুয়ে যে মধ্যপ্রদেশটা বাড়াবো ভবিষ্যতে, এটাই আমাদের সম্পত্তি। সারা জীবন ধরে কি উপার্জন করলাম, কি লাভ করলাম? বিশাল বড় একটা মধ্যপ্রদেশ নিয়ে আমরা বিদায় নেব পৃথিবী থেকে। ভালোবাসো, নিজেকে ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, সমাজকে ভালোবাসো। আর ভালোবাসার মধ্যে যে রং রস, সেটা যদি একমাত্র কবিরা খুঁজে পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরা তাদের মতো করে ভাবি। হ্যাঁ, সাহিত্যের মধ্যেও আছে, রং আছে, রস আছে। এখন যদি তোমাদের মনে হয় এই গভীর রাতে স্যার পড়াচ্ছে আর আমরা স্যারের ওপরই খুব ক্ষেপে রয়েছি, অসন্তুষ্ট, কেন রাত দুপুরবেলা পড়ানো? কারোর বাড়িতে বাবা মা বাধ্য করছে, স্যার রাতে পড়াচ্ছে, পড়তেই হবে। সারা দিন গেল, সারাদিন সকাল থেকে পড়াতে পারতো, দুপুরবেলা পড়াতে পারতো, স্কুল টুল নেই পড়াতে পারতো, এখন রাত দুপুরবেলা বসেছে। গভীর রাতে নিশাচর প্রাণী। গভীর রাতে বসে প্রকৃতিকে ভালোবাসার কথা বললে কি করে কানে যাবে? আর কানে গেলেও কানের পর্দায় আঘাত করে আবার বেরিয়ে যাবে। প্রকৃতিকে ভালোবাসার জন্য একটা পরিবেশ দরকার, একটা সময় দরকার। এখন কি গভীর রাতে পরিবেশকে ভালোবাসার মতো সময়? এটা উপযুক্ত সময় নয়। হ্যাঁ, এটা উপযুক্ত সময় না। তবুও আমি বলবো এই সময়টাকে উপযুক্ত সময় তৈরি করে নিতে হবে, উপযুক্ত সময় হিসেবে তোমাদের বুঝে নিতে হবে। তাই আকাশে যদি 7টি তারাকে তোমরা দেখতে চাও, পাবে এখন দেখতে? না স্যার, বাইরে বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশ কিন্তু মেঘে ঢেকে আছে, তাই আকাশে 7টি তারাকে এখন আমরা খুঁজেই পাবো না। কিন্তু আমি 7টি তারাকে তোমাদের সামনে নিয়ে আসবো এক্ষুনি। আমি এখনই তোমাদের সামনে 7টি তারাকে নিয়ে আসবো, এক্ষুনি নিয়ে আসবো সপ্তর্ষি মণ্ডলকে। হ্যাঁ, কি করে? চোখ বন্ধ।
চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, দেখো আকাশের দিকে তাকাও, দেখো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ছাদে উঠে যাও, ছাদে ছাদে ছাদে, ছাদে পৌঁছে গেছো, চোখ খুলবে না কিন্তু, চোখ খুলবে না কিন্তু, চোখ বন্ধ করো, দেখো ওই যে দরজা দিয়ে বেরোলে, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছো, চলে গেলে ছাদে, দেখো তাকাও উপর দিকে, ও কি সুন্দর আকাশটা ঝলমল করছে, ঝলমল 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 করছে, একটুও মেঘ নেই, আকাশটা একবারে আলোয় ঝলমল করছে, তারায় তারায় ঝলমল করছে, কত হাজার হাজার কোটি কোটি তারার সমাবেশ, তাকিয়ে থাকো কিন্তু, তাকিয়ে থাকো এক দৃষ্টিতে এক জায়গায়, এইবারে দেখো একটা তারা কিন্তু চোখে ফুটে উঠলো, একটা তারা দেখতে পাচ্ছ, একটা তারা, কনসেন্ট্রেট করো, একটা তারা কিন্তু তোমরা দেখতে পেলে কিছুক্ষণ তাকিয়ে থাকো, ওই তারাটার দিকে দেখবে, আরো আস্তে আস্তে পাশে দেখো আরেকটা তারা ফুটে উঠলো, একটু পরে আরেকটা আরেকটা আরেকটা, এই দেখো আস্তে আস্তে কিন্তু 7টা কিরকম ভাবে ফুটে উঠছে 7টা তারা ফুটে উঠেছে। কোন চোখ দিয়ে দেখলাম আমরা? কোন চোখ দিয়ে দেখলাম? মনের চোখ দিয়ে বিশ্ব পরিক্রমা করা যায়, মনের চোখ দিয়ে বিশ্ব ভ্রমণ করা যায়। এখন এই করোনা পরিস্থিতি তো কি হয়েছে, আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না বদ্ধ ঘরের মধ্যে, কারোর ক্ষমতাই নেই, কতক্ষণ আটকে রাখতে পারবে? আমরা কিন্তু যখন তখন আমাদের এই চর্ম চক্ষুটাকে, এই চামড়ার চোখটাকে বন্ধ করবো। বলো, কারো কি সমস্যা হচ্ছে? মাইক্রোফোনটা অফ করতে বলো না সবাইকে, ইকো হচ্ছে কথা। হ্যাঁ মাইক্রোফোনটাকে অফ করে দাও, প্রত্যেকের মাইক্রোফোনটাকে অফ করে দাও। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো বলো বলো। হ্যাঁ স্যার, ঠিকঠাক শুনতে পাচ্ছি না কোনো কথা, এবার ঠিকঠাক বুঝতে পারলাম না। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে, নেটটা খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ হতে পারে, এই যে বৃষ্টি হচ্ছে না, তার জন্যই। প্রত্যেকে সাউন্ডটাকে মিউট করে রাখো, তাহলে আরো ভালো শুনতে পাবে। হ্যাঁ আমরা যেখানে ছিলাম, আমরা কিন্তু ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ছাদে উঠেছিলাম, তারপরে রাতের আকাশটাকে দেখলাম তারার সমাবেশ ঝলমল করছে, হঠাৎ করে কিন্তু একটা তারার দিকে আমাদের চোখ গেল, তারপরে আস্তে আস্তে পাশাপাশি আরও 6টা তারা ফুটে উঠলো, তার মানে 7টা তারাকে আমরা দেখলাম মনের চোখ দিয়ে দেখলাম। কবিরা কিন্তু সবসময় তাদের এই চর্ম চক্ষুটাকে ব্যবহার করে না, তারা কিন্তু মনের চোখকে ব্যবহার করে, আর সেই মনের চোখ দিয়ে তারা মরা গাছে ফুল ফোটায়। পারবে আমরা? তোমরা পারবে? আমরা পারবো? মরা গাছে ফুল ফোটাতে পারবে? এই রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে হঠাৎ করে দেখলে কোথাও একটা মরা গাছ শুকনো ডালপালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই যে ক্লাস 8-এ অচিন্ত কুমার সেনগুপ্তের ছন্ন ছাড়া কবিতা, হ্যাঁ একটা মরা গাছ ডালপালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো এই রাস্তার পাশে মরা ডালপালা নিয়ে গাছটা যেটা দাঁড়িয়ে রয়েছে, সেই গাছটার পাশে যদি আমরা দাঁড়িয়ে আমাদেরকে যতই বাধ্য করা হোক না কেন, সেই গাছে আমরা ফুল ফোটাতে পারবোই না, বরং দাঁড়িয়ে থেকে বলি, ইস কি বিচ্ছিরি গাছটা রে, কেমন যেন শুকনো ডালপালা নিয়ে কেমন প্রেতের মতো, ভূত প্রেতের মতো হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা গাছ বিচ্ছিরি লাগছে একটা গাছটা, যে গাছে সবুজ পাতা নেই, মরা শুকনো, তার মানে কি জড়ো, শুকিয়ে গেছে, জড়ো হয়ে গেছে, নিরস একেবারে পাথর হয়ে গেছে। তো নিরস পাথর হয়ে যাওয়া জড়ো শুকনো গাছপালা, যা কিন্তু আমাদের চোখে মনে হয় বিচ্ছিরি, কিন্তু কবিরা ওই শুকনো ছন্ন ছাড়া গাছপালার মধ্যেও জান ঢালতে পারে। কবিরা যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়বে ওই শুকনো গাছটার পাশে, আর দাঁড়িয়ে পড়ে কি বলবে? দাঁড়িয়ে পড়ে ওপর দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বলবে, বাহ বাহ কি সুন্দর গাছ, আহা কি সুন্দর এই গাছ। দাঁড়িয়ে থেকে পাতার পর পাতা লিখে যাবে, পাতার পর পাতা লিখে যাবে ওই গাছ নিয়ে,
হ্যাঁ, যেটা কবিরাই পারে। আসলে কবিদের একটা সুন্দর মন আছে, কল্পনাপ্রবণ মন আছে, ভাবুক মন আছে। আমাদের প্রত্যেকের মধ্যেই ওই কল্পনাপ্রবণ মনটা আছে, ভাবুক মনটা প্রত্যেকের মধ্যেই আছে। কিন্তু কিন্তু তোমরা ছোটবেলা থেকে পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে ওই কল্পনাপ্রবণ, ওই ভাবুক, ওই সুন্দর কোমল মনটাকে মেরে ফেলেছ। ওই মন এখন কঠিন হয়ে গেছে, ওই মন এখন শক্ত হয়ে গেছে, ওই মন এখন কল্পনায় ডানা মেলে উড়ে যেতে গিয়ে বারবার হোঁচট খায়। আমি এর আগে করভাস গল্প পড়াচ্ছিলাম না? করভাস গল্প পড়ানোর আগে আমি কিন্তু কল্পবিজ্ঞানে আলোচনা করছিলাম। কল্পবিজ্ঞান কি সুন্দর কল্পনার জগতে ডানা মেলে দিয়ে আমরা কিন্তু ওখান থেকে উদ্ঘাটন করতে পারি, আবিষ্কার করতে পারি, আবিষ্কারের নেশায় আমরা ডুবে যেতে পারি। আসলে কল্পনাপ্রবণ ভাবুক মন ছাড়াও কিন্তু আবিষ্কারক হওয়া যায় না। যারা আবিষ্কার করবে, যারা গবেষণা করছে, তাদেরও কিন্তু একটা সুন্দর কল্পনাপ্রবণ মন থাকা দরকার, যে মন ভাবায়, যে মন ভাবতে জানে, যে মন বিশ্লেষণ করতে জানে। তাই যতই তোমরা পরবর্তীতে বিজ্ঞান নিয়ে পড়তে চাও না কেন, বিজ্ঞান, যুক্তি, পরীক্ষা নিরীক্ষা, কিন্তু তাও বলবো যে সাহিত্য জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন। সাহিত্য ছাড়া জীবন কিন্তু অচল, স্তব্ধ। তাই আমি বলবো কোনোদিন কিন্তু সাহিত্যটাকে ছেড়ো না, শিল্প সংস্কৃতিকে কিন্তু কখনো জীবন থেকে বাদ দিও না। গান, অভিনয়, নাচ, গল্প পড়া, আবৃত্তি করা, নাটক, এই যে সংস্কৃতির জগতের কত রকমের শাখা প্রশাখা, এর মধ্যে কোনো না কোনোটা তোমাদের নিজেদের ভালো লাগার জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য কিন্তু সঙ্গে রেখো, ছেড়ো না। ছেড়ে দিলে কী হবে? জীবনটা ওই সেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশের মতো হয়ে যাবে। পাগলা গণেশ গল্পে যেরকম বিজ্ঞানের সেই কাঠিন্য ছিল না চারদিক জুড়ে, সেরকম হয়ে যাবে। তখন আবার নতুন করে মানুষকে ভাবুক করার জন্য নতুন করে কবিতা লেখায়, গান চর্চায়, আবৃত্তি চর্চা করার জন্য উৎসাহিত করতে হবে। তাহলে আকাশে কিন্তু 7টি তারা কবি প্রত্যক্ষ করেছেন শীতের পূর্বে, হেমন্ত ঋতুতে। রবীন্দ্রনাথ যেমন বর্ষা ঋতুতে শ্রেষ্ঠ, রবীন্দ্রনাথ কিন্তু বর্ষা ঋতুতে নিজের হৃদয়ের পাখনা মেরে উড়ে যেতেন। কীভাবে একাত্ম হয়ে যেতেন, বর্ষার সাথে বিভোর হয়ে যেতেন, বর্ষায় কবি মশগুল হয়ে যেতেন। এক একজন কবি এক একটা ঋতুতে কিন্তু একাত্ম করে ফেলতে পারতেন নিজেকে। তাহলে বর্ষা ঋতুতে যেমন রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ, তেমনি জীবনানন্দ শ্রেষ্ঠ। কোন ঋতুতে? হেমন্ত ঋতু। হেমন্ত ঋতু। রবীন্দ্রনাথের মতো আমরা যদি জীবনানন্দকে তার কাব্য কবিতায় বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখতে পাবো প্রায় তার বেশিরভাগ কাব্য কবিতাতে কিন্তু হেমন্ত বারবার ঘুরে ফিরে এসেছে। হেমন্ত ঋতুতে শ্রেষ্ঠ কবি। আর এই আকাশে 7টি তারা কবিতাতেও ধরা পড়েছে হেমন্তের ঋতু। হেমন্তের চারদিক জুড়ে একটা স্নিগ্ধতা, শীতলতা, আর সেই শীতলতাটাকে তিনি চোখ দিয়ে নয়, তিনি কিন্তু সারা শরীর দিয়ে অনুভব করেছেন। তেমনি অনুভব করেছেন ওই গ্রাম বাংলার সান্ধ্যকালীন পরিবেশকে। গ্রাম বাংলার সান্ধ্যকালীন পরিবেশকে উপলব্ধি করতে গিয়ে কবি কিন্তু তার পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করেছেন। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানে পুরো সারা শরীর মন দিয়ে তিনি পুরোপুরি আত্মস্থ করে নিয়েছেন গ্রাম বাংলার এই সন্ধ্যার পরিবেশ তথা সান্ধ্যকালীন পরিবেশকে। এবারে কবিতার দিকে একটু তাকাও। যদিও কবিতা আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের রেকর্ডিং করে, তবুও সামনাসামনি একটু কবিতাটার দিকে তাকাও। আকাশে 7টি তারা, কবি জীবনানন্দ দাশ। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি।
কামরাঙা লাল মেঘ যেন মৃতমণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোনো পদ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। নরম ধানের গন্ধ, কলমের ঘ্রাণ, হাঁসের পালক, সর পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। তাহলে কবি কি টের পান? কেউ একজন বলবে। আমি তো হোমওয়ার্কগুলো নিয়ে সামনে বসতে বলেছিলাম যে কবি কি টের পাচ্ছেন। কবি কি টের পাচ্ছেন? কবিতার শেষাংশে আছে, কবি বলছে যে আমি পাই টের। কে বলবে? একজন নাম বলো। নাম বলো। একটু নিজের থেকে বলতে হবে তো কেউ বলার জন্য। এর আগে যারা 10টা থেকে ক্লাস করছিল তাদের মধ্যে মানে 8-10 জনের মতো কম্পিটিশন হচ্ছে। স্যার আমি বলবো, স্যার আমি বলবো। আমি তো সামলাতে পারছি না যে কাকে দিয়ে বলাবো। আর তোমাদের এখানে কি সুন্দর মৌনতা পালন করছো। বলবো। নাম বলো। সুদেশনা। সুদেশনা, হ্যাঁ বলো সুদেশনা, বলো বলো বলো। কবি জীবনানন্দ দাশের কবি জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতায় আকাশে 7টি তারা যখন ফুটে উঠবে তখন তা কবি টের পাবেন। কিন্তু কি টের পাবেন? আমি প্রশ্ন করেছি যে কবি কি টের পাবেন বা কি টের পাচ্ছেন। আকাশে 7টি তারা কখন ফুটে উঠবে? না না, হ্যাঁ যে বলো, কে পরে কে বলবো? কি নাম বল? নাম? স্যার ঋতিকা। ঋতিকা বলো। আচ্ছা ত্রয়ী একটু পরে বলো, ঋতিকা আগে বলো। স্যার বঙ্গ প্রকৃতির বুকে মায়াময় সুদেশনা দাশগুপ্ত। দাঁড়া, আগে ঋতিকা বলো। পড়াচ্ছে বাংলা বলো। বঙ্গ প্রকৃতির বুকে মায়াময় সৌন্দর্য ফুটে উঠেছে, এই বাংলাদেশেরই প্রাণের স্পন্দন কবি টের পান। হ্যাঁ, বাংলার এই যে গ্রামীণ প্রকৃতির যে প্রাণের স্পন্দন, গ্রাম বাংলার যে প্রাণের স্পন্দন, প্রাণ চঞ্চলতা, প্রাণের উচ্ছলতা, স্বতঃস্ফূর্ততা, প্রাণ চঞ্চলতাটাকে কবি টের পাচ্ছেন। আচ্ছা, অন্যদের সাউন্ডগুলোকে মিউট করো। অন্যদের বাড়ির সাউন্ডগুলো আসছে কারো কারোর বাড়ি থেকে। বাসন মাজার শব্দ পাচ্ছি আমি। হ্যাঁ, এটা বলেছ। যারা লেখনি তারা এই শব্দটাকে যোগ করে নাও যে কবি কি টের পান না, কবি গ্রাম বাংলার প্রাণ চঞ্চলতা, প্রাণ প্রাণ প্রাণের স্বতঃস্ফূর্ততা টের পাচ্ছেন, অনুভব করছেন। আর যদি বলা হয় যে কার মধ্যে তিনি এই প্রাণের যে স্বতঃস্ফূর্ততা, প্রাণের যে চঞ্চলতা, প্রাণের যে উচ্ছলতা, প্রাণবন্ততাটাকে কবি টের পাচ্ছেন কার মধ্যে? আমি অন্য আরেকজনকে জিজ্ঞেস করব, নতুন কেউ বলবে যে কবি কার মধ্যে এই প্রাণ চঞ্চলতাকে বা প্রাণের স্বতঃস্ফূর্ততাটাকে টের পাচ্ছেন, কার মধ্যে? কেউ একজন বলবো। ঋষভ। কি নাম বলি? ঋষভ। হ্যাঁ বল বল। নরম ধানের গন্ধ, কলিমের গন্ধ, উচ্চারণ ভুল হলো। ওয়েট, ঠিক আছে, উচ্চারণটা ভুল হলো। উচ্চারণটাও তো আমাদের ঠিক করতে হবে। কলমি শাক জানি না, কলমি শাক, কলমি উচ্চারণ করো, কলমির ঘ্রাণে বলো। কলমির গন্ধ, হাঁসের পালক, সর পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু গন্ধ, এসবে কবি বাংলার প্রাণের চঞ্চলতা খুঁজে পান। এর সঙ্গে আরো 2-3টে যোগ হবে, ওটা বাদ চলে গেছে, দেখতে হবে কি। হ্যাঁ, আমি একটু বলবো। ও যতটা বললো
ও যতটা বললো ওর সঙ্গে যেগুলো যোগ করতে হবে বাদ গেছে, ঠিক ওই কয়েকটা বলো দেখি। না, আমি একটু অ্যান্সারটা অন্যরকম লিখেছি। আচ্ছা বলো, নাম বলো। স্নিগ্ধা। স্নিগ্ধা, বলো। কবি পল্লী বাংলার সন্ধ্যাকালীন অপরূপ সৌন্দর্য এবং বিচিত্র গন্ধের মধ্যে খুঁজে পেয়েছেন বাংলার প্রাণের খোঁজ। না, তুমি একবারে লিখে দিয়েছো, এমনি ঠিকই আছে, কিন্তু ও যেমনভাবে তথ্যগুলো দিল না, তুমি ওরকম তথ্যগুলোকে দেবে, কমা কমা দিয়ে লিখবে, যে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটি, মানে চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণের মধ্যে, তার সঙ্গে যোগ হবে ও যেটা লেখেনি সেটা হচ্ছে কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের মধ্যে, ভিজে হাতের মধ্যে যে একটা শীতলতা, তার মধ্যে কিশোরের পায়ে, কিশোররা যখন ছুটে যাচ্ছে মাঠের মাঝখানে যে আল রয়েছে, আলের উপর দিয়ে, তখন ওই আলে থাকা মুথা ঘাসগুলোকে দলিয়ে দিয়ে যাচ্ছে, দলিত মথিত করে যাচ্ছে, তো সেই কিশোরের পায়ে ধরা মুথা ঘাস, আর সাথে যোগ হয়েছে কি না ওই বট গাছের যে ফল, পাকা ফল, লাল লাল ফল, তো সেই লাল লাল পাকা বট ফল যখন বট গাছ থেকে ঝরে পড়ছে, তার সেই ক্লান্ত নীরবতা তার মধ্যে, মানে যতগুলো আছে না ততগুলো তোমাকে কমা কমা দিয়ে লিখতে হবে। এটা হয়তো 1 নাম্বারের প্রশ্ন হতে পারে, 1 নাম্বারের প্রশ্ন হলে স্নিগ্ধা যা লিখেছো এটাই ঠিক আছে। যদি এটা 3 নাম্বারের প্রশ্ন দেয় যে কবি কার মধ্যে টের পেয়েছেন, তাহলে কিন্তু এই সমস্ত তথ্য করে দিতে হবে, দিয়ে লিখতে হবে, অর্থাৎ সামগ্রিকভাবে কবি গ্রাম বাংলার এমন নানান উপাদানের মধ্যে কবি বাংলার প্রাণটাকে অনুভব করেছেন, প্রাণের স্পন্দনটাকে অনুভব করেছেন। যারা লেখনি তারা যোগ করবে প্রাণ মানে প্রাণের স্পন্দন, প্রাণ চঞ্চলতা, প্রাণের উচ্ছলতা, প্রাণবন্ততা, এটাকে অনুভব করেছেন বা টের পেয়েছেন কবি। প্রথম থেকে একটু আসি। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, এই লাইনটা আমি দাগ দিইনি, আমি দাগ দিয়েছিলাম তার পরের অংশটা, যে আমি এই ঘাসে বসে থাকি। আমি মানে কি? কবি। তো আমি এই ঘাসে বসে থাকি মানে কবি কখন ঘাসে বসে থাকেন? কেউ বলো। আমি বলবো স্যার। যারা বলে নিয়েছো তারা আর বলো না, নতুনদের একটু সুযোগ দিতে হবে। নাম? স্যার আমি বলিনি। কোয়েল। আমি সায়না। কোয়েল, সায়না, আর একজনকে বললে? স্যার আমি অন্বেষা। অন্বেষা। 3 জন পর পর বলবে। কোয়েল আগে বলো তো, আমি এই ঘাসে বসে থাকি, কবি কখন ঘাসে বসে থাকেন? কি লিখেছ উত্তর? যখন আকাশে 7টি তারা উঠেছিল কবি তখন ঘাসে বসেছিল। ঠিক আছে, যখন আকাশে 7টি তারা ফুটে উঠেছে তখনই কবি ঘাসে বসে থাকেন। এইবারে তার আগে, হ্যাঁ তার আগে যে লাইনটা আছে আমি দাগ দিইনি, কিন্তু এই কথা বলছো আমি বুঝতে পারছি না, আমার কথাটা আগে শুনে নাও তারপরে বলো। যখন আমি কথা বলবো তখন তোমরা স্পিকারটাকে মিউট করো। ওকে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, তখন কবিকে কি অবস্থায় দেখা যাচ্ছে? এটা আমি লিখতে দিইনি, কিন্তু এটা যদি আমি প্রশ্ন করি তাহলে কে বলতে পারবে? পারলে বই দেখে বলো, চাইলে বই দেখে বলতে পারো। বলছি আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, এটাতেই যদি লাইনটা দাগ দেওয়া থাকতো তাহলে উত্তরটা কি লিখতে, যে আকাশে 7টি তারা যখন ফুটে উঠেছে তখন কবিকে কি অবস্থায় দেখা যাচ্ছে? স্যার আমি বলি। নাম বলো। স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, এই লাইনটা যদি দাগ দেওয়া থাকতো, এই লাইনটা থেকে যদি প্রশ্ন হতো যে আকাশে 7টি তারা যখন ফুটে উঠেছে তখন কবিকে কি অবস্থায় দেখা যাচ্ছে, কি লিখতে? তখন কবি সন্ধ্যায় ঘাসের উপর বসে থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা তো লিখতে হবে। এটার সঙ্গে ঘাসের ওপরে বসে থেকে কবি কি অনুভব করছেন? সন্ধ্যার রূপ। সন্ধ্যার রূপ।
ধীরে ধীরে, হ্যাঁ ধীরে ধীরে গ্রাম বাংলার বুকে যে সন্ধ্যা নেমে আসছে আর আকাশে সূর্য তার রঙিন আভাটাকে ছড়িয়ে দিয়ে অস্ত যাচ্ছে, এই রূপটাকে কবি লক্ষ্য করেন। তার মানে আমরা দুটোকে একসঙ্গে জুড়ে দেব যে কবি সান্ধ্যকালীন পরিবেশে ঘাসের উপর বা সবুজ ঘাসের গালিচার উপর বসে এই সান্ধ্যকালীন পরিবেশ, এই আকাশের বুকে সূর্যের রঙিন ছটা আর সূর্যের অস্ত যাওয়া গ্রামীণ প্রকৃতির বুকে নেমে আসা সন্ধ্যাকে কবি উপলব্ধি করছেন। এমনি ঠিক আছে, কবি তখন ঘাসে বসে থাকছেন আর উপলব্ধি করছেন এই সান্ধ্যকালীন পরিবেশকে। তার সঙ্গে আকাশের কথা যোগ করতেই পারো, ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে সেটাও যোগ করতে পারো। আচ্ছা, দু একজনের কিন্তু সাউন্ডটা আনমিউট হয়ে আছে, তোমরা সাউন্ডটাকে মিউট করে রেখো। যখন যে বলছে একমাত্র সেই সাউন্ডটাকে আনমিউট করবে, তারপরে বাকিরা কিন্তু হ্যাঁ হয়ে গেলে বন্ধ করে দেবে। এবার আমি পরের লাইনে যাই, পরের প্রশ্নতে। যারা বলছো তারা আর বলো না এখন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এখানে কামরাঙা লাল মেঘ, কামরাঙাটা কি, তারপরে মৃত মনিয়াটা কি, আর গঙ্গাসাগরের ঢেউ বলতে কি বোঝানো হয়েছে বা গঙ্গাসাগর কি, বা এই পুরো লাইনটাতে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, এর যে অর্থটা, এর যে অন্তর্নিহিত অর্থটা, এর যে তাৎপর্যটা কে লিখেছ, কে গুছিয়ে লিখেছ বলতে পারবে? দেখে দেখেই বলো। স্যার বলবো? কিন্তু যারা বলেছো, যারা বলেছো একবার করে তারা আর এখন বলো না। আমি কি বললাম যে যারা একবার করে বলেছো তারা আর বলো না, বাকিরা ট্রাই করো। নাম বলো। স্যার ত্রয়ী। আচ্ছা ত্রয়ী বলো আগে, এই লাইনটা পড়ো একবার। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে। মানে কি পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে? রাইট, বলো। কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতায় সূর্যাস্তের সময় সূর্যের লাল আভা আকাশের মেঘকে রাঙিয়ে দিয়েছে, যা পাকা কামরাঙা ফলের মতো মনে হয়। সেই মেঘ যখন সমুদ্রের জলে বিলীন হয় তখন কবি সেই মেঘকে মৃত মনিয়া পাখির জলে তার রক্তের রেশটুকু দিয়ে ডুবে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন। দারুণ, সুন্দর সুন্দর বলা হয়েছে। আর একবার একটু পড়ে দাও তো। বাকিরাও অনেকে লিখেছো, ভালোই লিখবে আমি জানি, কিন্তু একটু ওর সঙ্গে সঙ্গে একটু শুনেও না, পড়ো তো আরেকবার, খুব ভালো লেখা হয়েছে। কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে আবার সাতটি তারা এক কবিতায় মিনিট বাংলার উচ্চারণে ভুল হলে উচ্চারণ আবার কারেকশন করতে হবে। লেখা উচ্চারণ করবে না, লেখা বলবে। বলো। কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতায় সূর্যাস্তের সময় সূর্যের লাল আভাস আকাশের মেঘকে রাঙিয়ে দিয়েছে, যা পাকা কামরাঙা ফলের মতো মনে হয়। সেই মেঘ যখন সমুদ্রের জলে বিলীন হয় তখন কবির সেই মেঘকে মৃত মনিয়া পাখির জলে তার রক্তের রেশটুকু দিয়ে ডুবে যাওয়ার সঙ্গে তুলনা করেছে। আচ্ছা, এবারে ঠিক আছে, খুব সুন্দর। আর একজন কেউ বলবে যে কামরাঙার সাথে, কামরাঙা ফলের রঙের সাথে কাকে তুলনা করা হয়েছে? স্যার আমি বলবো ঋষভ। ঋষভ। আচ্ছা স্যার আমি বলবো সুদেষ্ণা দাস। সুদেষ্ণা, দাঁড়াও তো, পরেরটা তোমাকে জিজ্ঞেস করি। ঋষভ বলতো, ছেলেদের থেকে ঋষভ বলো তো। কামরাঙা লাল মেঘের সাগর জলে ডুবে যাওয়াকে কবি মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। না, আমি বললাম যে কামরাঙা লাল মেঘ, কামরাঙা লাল রংটা এখানে কার সঙ্গে তুলনীয়, আরেকবার বলো তো। কামরাঙা লাল যে রংটা, সেই রঙের সঙ্গে তুলনা করা হয়েছে কার রংটাকে? স্যার আমি বলবো না, ঋষভ। স্যার আমি বলবো সুদেষ্ণা। এই ঋষভ বলবে, দাঁড়া এক মিনিট। স্যার আমি গোটা লাইনটার উত্তরটা লিখেছিলাম। না, তুমি তো ঠিক আছে, আমি প্রশ্ন এখান থেকে মাঝখান থেকে তৈরি করে বলছি। আচ্ছা বলো সুদেষ্ণা, বলো। জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা
পদ্মাংশটিতে কামরাঙা লাল রঙের কামরাঙাকে মেঘের সঙ্গে তুলনা গ্রাম বাংলার সন্ধ্যাকালের মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, কামরাঙা লাল মেঘ, তার মানে মেঘটাকে তুলনা করা হয়েছে কামরাঙা ফলের সঙ্গে, তাই তো? হ্যাঁ, কামরাঙা ফলের সঙ্গে মেঘের তুলনা করা হয়েছে। তাহলে কামরাঙা ফলের যে রংটা, সেই রংটার সঙ্গে কার তুলনা করা হয়েছে সুদেশ না? কামরাঙা ফলের রংটার সঙ্গে সহজ তো, লাইনেই আছে। কামরাঙা ফলের যে রংটা, সেই রংটার সঙ্গে এখানে কোন রংটাকে তুলনা করা হয়েছে, কার রংটাকে তুলনা করা হয়েছে? আমি কোন মানে হচ্ছে কার, কার রং, কার রং, কার রং? কামরাঙা ফলের রংটার সঙ্গে কার রংকে তুলনা করা হয়েছে? মেঘের রং, মেঘের রং লেখাই আছে লাইনে, মেঘের, মেঘের রং। এবারে বলো কামরাঙা ফলের রংটা কেমন? কাঁচা অবস্থায় তো সবুজ হয়, তাই তো? কিন্তু মেঘের, সূর্য যখন অস্ত যাচ্ছে নিশ্চয়ই মেঘের উপরে সবুজ রং থাকবে না। তাহলে আমাদের এখানে পাকা কামরাঙার কথাই ধরতে হবে, মনে করতে হবে। তাহলে পাকা কামরাঙা ফলের গায়ের রংটা কেমন হয়? একদম লাল হয় না একদম হলদে হয়, নাকি লাল হলুদের মিশ্রণ থাকে, মানে মেশানো থাকে? লাল আর হলুদ। হ্যাঁ, তো যখন সূর্য অস্ত যাচ্ছে দেখবে মেঘের মধ্যে সূর্যের সেই রংটা পড়ে কোথাও কোথাও হয়তো ডিপ লাল, মানে একবারে গাঢ় লাল, আবার কোথাও কোথাও একটু হলদেটে। তো এই বিভিন্ন জায়গায় যেরকম ছড়িয়ে থাকে না, কোথাও লাল কোথাও হলদে, পুরো আকাশটাকে দেখে মনে হচ্ছে লাল হলদে রঙের একটা ছটা ছড়িয়ে রয়েছে। আর সেই লাল হলদে রঙের ছটাটা যেন পাকা কামরাঙা ফলের গায়ে ছড়িয়ে থাকে। তো তাই কামরাঙা লাল মেঘ, এই যে শব্দ বন্ধ কবি ব্যবহার করেছেন, এগুলোকে বলা হয় রূপচিত্র বা চিত্রকল্প। আর এই চিত্রকল্পগুলোকে ব্যবহার করে, ওই কার বাড়িতে কুকুরের আওয়াজ হচ্ছে রে? দেখ অবস্থা, আমি যে রেকর্ডিংটা করছি, এই রেকর্ডিংটা তো আবার আমি ওই কন্টেন্টে দিয়ে রাখবো, আপলোড করে রাখবো, তখন তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক কুকুরের আওয়াজ আসবে। কুকুরকে তো চুপ করানো যাবে না, তাহলে সাউন্ড স্পিকারটাকে চুপ করিয়ে দাও। দেখো কুকুর চুপ করে গেছে, মানে আমার কম্পিউটারে কিন্তু আর কুকুর আর আওয়াজ করবে না। ছোট্ট ডগি চুপ করে যাও, করে গেছে। তো মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আচ্ছা, কবি তো বসে রয়েছেন ঘাসে, তাই না? এখানে কি বলা হয়েছে? কবি বসে রয়েছেন ঘাসে। তো কবি কোথাকার ঘাসে বসে রয়েছে, কোন অঞ্চলে? আমরা কি এখানে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি কবি কোথাকার ঘাসে বসে রয়েছে? স্যার বলবো নাম? স্যার আমি বলবো সুদেশনা। সুদেশনা বললে একটু আগে, দাঁড়াও, ওয়েট করো। ত্রয়ী বলো। পল্লী বাংলার কোনো একটি গ্রামের ঘাসের উপর। আচ্ছা, শিলিগুড়িতে নয় তো? শিলিগুড়িতে কি না, পল্লী বাংলার কোনো একটি গ্রামের ঘাসের উপর। হ্যাঁ, তো পল্লী বাংলার কোনো একটা অঞ্চলের ঘাসের উপরে কবি বসে রয়েছেন। আবার বলছেন, সেখানে বসে বসে বলছেন যে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছেন। তাহলে পল্লী বাংলার যে অঞ্চলে বসে রয়েছেন সেই অঞ্চলটা কি গঙ্গাসাগরের তীরে? কি মনে হতে পারে? হতে পারে? হ্যাঁ, হ্যাঁ হতে পারে। না, নদিয়ায় বসে আছে। না, আমি বলছি গঙ্গা, হ্যাঁ, গঙ্গাসাগরের কূলে, গঙ্গাসাগরের কূলে বসেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। গঙ্গাসাগরের কূলে সবুজ ঘাসের আস্তরণের উপরে বসে তিনি সূর্য অস্ত যাওয়া দেখছেন, মেঘের উপরে ছড়িয়ে পড়া সেই রঙিন আভাকে দেখছেন, আবার গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়া মেঘকে দেখছেন,
তাকে তুলনা করেছেন তিনি একটা সুন্দর উপমার সাহায্যে মৃত মনিয়া পাখির গঙ্গাসাগরে ঢেউ ডুবে যাওয়ার সাথে। তো দেখতেও পারেন বসে, আবার নাও দেখতে পারেন। আসলে না দেখার সম্ভাবনাটাই বেশি। কবি গ্রাম বাংলার কোনো এক অঞ্চলে বসে রয়েছেন সবুজ ঘাসের ওপরে, সেখানে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, কিন্তু সেই সান্ধ্যকালীন পরিবেশটাকে কবি এতটাই উপলব্ধি করেছেন, এতটাই সেই পরিবেশে বিভোর হয়ে গেছেন, ওই পরিবেশের সাথে হয়তো ইতিপূর্বে তিনি নিজের চোখে গঙ্গা সাগরের ঢেউয়ে মৃত মনিয়া পাখির ডুবে যাওয়াকে দেখেছিলেন কখনো, কখনো বা গঙ্গা সাগরের ঢেউয়ে ওই কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়া দেখেছিলেন, বা গঙ্গা সাগরে সূর্য অস্ত যাওয়া কোনো দিন দেখেছিলেন। তার মানে সেই দেখার অভিজ্ঞতা কবির হৃদয়ে কিন্তু তখনও গেঁথে রয়েছে। আজকের যখন তিনি সন্ধ্যার দৃশ্যটাকে উপলব্ধি করছেন, তখন তার মনে পড়ে যাচ্ছে সেই ইতিপূর্বে দেখা সন্ধ্যার গঙ্গা সাগরের তীরে সেই সন্ধ্যার দৃশ্য। আজ তিনি স্মৃতির পথ ধরে, স্মৃতির সরণি ধরে তিনি পৌঁছে গেছেন সেই গঙ্গাসাগরের ঢেউয়ে। গঙ্গাসাগর কোথায় জানো তো তোমরা? স্যার আমি বলবো ঋষভ। কোথায় আছে বলতো? স্যার গঙ্গা যেখানে বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। রাইট, গঙ্গা যেখানে বঙ্গোপসাগরের সঙ্গে মিশে গেছে গঙ্গাসাগর। আমার বাড়ি কোথায় জানিস? কেউ জানো আমার বাড়ি কোথায়? হ্যাঁ, তুমি বলছিলে একবার দক্ষিণবঙ্গে। হ্যাঁ, দক্ষিণবঙ্গের কোথায়? আমার বাড়ি গঙ্গাসাগরে। এই জন্য আমি কবিতাটাকে আরো ভালো করে উপলব্ধি করতে পারি এই জায়গাটাতে এসে। বিশেষ করে আমি কিন্তু কবিকে কিন্তু নিয়ে যাইনি আমার গঙ্গাসাগরে বেড়ানোর জন্য। কবি কিন্তু কোনোদিন হাঁটতে হাঁটতে নিজেই বেরিয়ে পড়েছিলেন। কে ফিসফাস করছে রে? গঙ্গাসাগর দক্ষিণবঙ্গে যে ছোট বড় বিভিন্ন দ্বীপ আছে না দক্ষিণবঙ্গে, বঙ্গোপসাগরে? পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে কত ছোট বড় দ্বীপ আছে। ওই দ্বীপগুলোর মধ্যে সব থেকে বড় দ্বীপ কোনটা বলো, কে জানো? বড় দ্বীপের নাম কি? সব থেকে বড় দ্বীপ আইল্যান্ডটার নাম হচ্ছে সাগর দ্বীপ। সাগর দ্বীপ, ওই সাগর দ্বীপে আমার বাড়ি। ওই সাগর দ্বীপ যে আইল্যান্ড, যে বদ্বীপের কথা বলা হয়েছে, যে দ্বীপের কথা বলা হয়েছে, ওটা হচ্ছে গঙ্গা আর বঙ্গোপসাগরের মোহনাতে। আর ওই সাগর দ্বীপের একেবারে দক্ষিণ পশ্চিমে আছে কপিল মুনির আশ্রম। কপিল মুনি, ভগীরথ, গঙ্গা দেবী, সে পৌরাণিক কাহিনী তোমাদের শোনা আছে কখনো আগে? কপিল মুনি না স্যার। শোনোনি, কোন এক সময় বলবো। ওই যে সূর্যবংশীয় রাজা সগর রাজার 60,000 পুত্র সন্তান ছিল। আমি যে সংখ্যাটা বললাম সেটা শুনে অবাক হলে না? 60,000, 60,000। 60,000। আমি তাই ইংরেজিতে বলে দিলাম সংখ্যাটা 60,000। 60,000 পুত্র সন্তান ছিল। আর সেই 60,000 পুত্র সন্তান যার, সেই সগর রাজা কতখানি শক্তিশালী হবে বুঝতেই পারছো। আর তার দাপটে, তার ভয়ে শুধু এই পৃথিবীতে অন্যান্য রাজারা কেন, স্বর্গের রাজাও কিন্তু সবসময় ভীত সন্ত্রস্ত থাকতো। স্বর্গের রাজার নাম কি? দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র ভয় পেত যে না জানি হঠাৎ করে স্বর্গ রাজ্য আক্রমণ করলো, যার 60,000 পুত্র সন্তান, তার বাহুবল কতখানি হবে, কত শক্তি, হ্যাঁ, ভয় পেত সবসময়। তো সগর রাজা একবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞের যে অশ্বটাকে, ঘোড়াটাকে উৎসর্গ করা হয়, তো সেই ঘোড়াটা কি করা হয় না, সেই ঘোড়াটাকে বিভিন্ন রাজ্য পরিক্রমার জন্য ছেড়ে দেওয়া হয়।
1 বছর ধরে বিভিন্ন রাজ্য পরিক্রমা করে ঘোড়াটা এসে যখন পৌঁছায়, তারপরে সেই ঘোড়ার যে মেদ মানে মাংসটাকে উৎসর্গ করা হয় যজ্ঞে। ওই জন্য অশ্বমেধ যজ্ঞ, মেদ মানে মাংস। এটা কিন্তু ইতিহাসে আছে, অশ্বমেধ যজ্ঞের কথা ইতিহাসে রয়েছে। আগেকার দিনে রাজারা অশ্বমেধ যজ্ঞ করত। রাজ্যের যে পরিধি, রাজ্যের যে সীমা আরও বাড়ানোর জন্য, অন্যান্য রাজ্যকে নিজেদের রাজ্যের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য, রাজ্য জয় করার জন্য, বশ্যতায় আনার জন্য যেসব রাজ্যের উপর দিয়ে যেত, সেই সমস্ত রাজ্যের কেউ যদি এই ঘোড়াটাকে আটকায়, তাহলে ওই ঘোড়ার সঙ্গে থাকা, ঘোড়ার পেছনে থাকা ওই রাজ্যের সৈন্যবাহিনীদের সঙ্গে অবশ্যই যুদ্ধ হতো। আর যদি না আটকাতো তাহলে সেটা ওই রাজ্য কিন্তু ওই রাজ্যের বশত্বায় আসতো। তো এইরকম সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করলেন। তো তখন দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন যে সগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যদি তার স্বর্গে চলে আসে তাহলে বিপদ হবে। তাই দেবরাজ ইন্দ্র কী করলেন, ছদ্মবেশে কৌশল করে ওই ঘোড়াটাকে চুরি করলেন। চুরি করে কোথায় নিয়ে গেল? পাতালপুরীতে, পাতালে তখন কপিল মুনির আশ্রম ছিল। কপিল মুনি ঋষি, তো সেই কপিল মুনির আশ্রমে এখানে বেঁধে দিয়ে এলো। মানে দোষ যদি পড়ে কপিল মুনির ওপরে পড়বে। আর মুনি ঋষিরা তো খুব চণ্ডাল হয়, হ্যাঁ, ওরা ওই যে ওই কমণ্ডলুতে করে জল নিয়ে ভস্ম করে দেয়, অভিশাপ দিবি দেয়, ভস্ম টস্ম করে দেয়। কিন্তু দেখো না সিনেমা সিরিয়াল টেলে দেখায়, হ্যাঁ, মুনি ঋষিরা তারা হচ্ছে ওই যে ঋষির দুর্বাসার কথা ছিল না, ধীবর বৃত্তান্তে ঋষি দুর্বাসার কথা ছিল। হ্যাঁ, মুনি ঋষিরা কিন্তু খুব মানে যখন তখন ক্রোধান্বিত হতেন, ক্রোধে রেগে যেতেন, আর ওই ভস্ম করে দিত, এরকম অভিশাপ, যা ভস্ম হয়ে যা। তো যাই হোক, তো কপিল মুনির আশ্রমে বেঁধে দিয়ে এলো পাতালপুরীতে। তারপরে এরা সগর রাজার এই 60,000 পুত্র খুঁজে খুঁজে যখন গেল, দেখলো যে পাতালপুরীতে কপিল মুনির আশ্রমে ঘোড়াটা বাঁধা রয়েছে। তাহলে দোষ কার উপরে পড়বে? কপিল মুনি। কারণ দেবরাজ ইন্দ্র তো কৌশল করে এটা করে দিয়ে এসছে। তো কপিল মুনিকে ওরা যখন অশ্রাব্য ভাষায় গালাগালিজ করছে, মানে অপমান করছে, চোর টোর বলে যাচ্ছে তাই বলে বলছে, তখন কপিল মুনি কিন্তু 60,000 পুত্রকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিয়ে, যা ভস্ম হয়ে যাবে, যা সব ভস্ম হয়ে গেছে। তার মানে কি তাদের স্বর্গলাভ ঘটেনি, তাদের এরকম অপঘাতে মৃত্যু হয়েছে। এইবারে এই সগর রাজার এক পুত্রের নাম ছিল অংশুমান, অংশুমানের আরেক পুত্রের নাম ছিল দিলীপ, দিলীপের পুত্রের নাম হচ্ছে ভগীরথ। ভগীরথ কি করলেন, স্বর্গ থেকে গঙ্গা দেবীকে মর্তধামে নিয়ে এলেন। সেই গঙ্গা প্রথমে তো শিবের জটায় পড়লো, তারপর শিবের জটা থেকে মুক্ত করে এই মর্তধামে নিয়ে এলো গঙ্গাকে। গঙ্গা এলো এই কি বলে পাতালপুরীতে। পাতালপুরীতে গঙ্গা এলো, সেই গঙ্গার পবিত্র ধারায় এই 60,000 পুত্র তারা সাপ মুক্ত হলো। আর যেখানে 60,000 পুত্র সাপ মুক্ত হয়েছে সেই জায়গাটা পবিত্র হবে। তো সেই পবিত্র জায়গায় আমার বাড়ি, তোমরা পারলে পরে কোনোদিন যেও। সেখানে গঙ্গা স্নান করার জন্য দেখবে সেখানে ওই যে পৌষ সংক্রান্তি আসে না, পৌষ মাসের শেষ দিন, তখন ওই যে দলে দলে কত লোক পুণ্য স্নান করে, গঙ্গাসাগরে মেলা টেলা দেখা যায়। তো ওই গঙ্গাসাগরের মেলা যেখানে হয়, কপিল মুনির আশ্রম আছে, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিমে। ওখানে দাঁড়ালে বলো সূর্যোদয়টা ভালো দেখা যাবে না সূর্যাস্ত ভালো দেখা যাবে, কি মনে হয়? সূর্যাস্ত। দক্ষিণ পশ্চিমের কথা বলছি, দক্ষিণ পশ্চিম সূর্যাস্ত ভালো দেখা যাবে। হ্যাঁ, কবি হয়তো ইতিপূর্বে কোনো একদিন এই গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়া সূর্য, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়া মৃত মনিয়া পাখি, কিংবা গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়া মেঘের দৃশ্য দেখেছিলেন। আজ সেই সান্ধ্যকালীন সময়ে কবি ঘাসের উপরে বসে ওই কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়া পাখির মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। ওই স্মৃতির পথ ধরে, স্মৃতির সরণি ধরে চলে গেছেন গঙ্গাসাগরের ঢেউ আর ওই দৃশ্যের সঙ্গে। আর দুটো দৃশ্যকে তিনি এখানে মিশিয়ে দিয়েছেন, একাত্ম করে দিয়েছেন। আমরা কখনো পাহাড়ে বেড়াতে যাই, আমরা কি সবসময় পাহাড়ে বেড়াতে গিয়ে পাহাড়ে ওখানে বসেই কি কবিতা লিখি? পাহাড়ের ওখানে বসেই কি গল্প লিখি? সবসময় লিখি না, লিখি না। কখনো আমরা জঙ্গলে বেড়াতে গেলাম, কখনো আমরা সমুদ্রে বেড়াতে গেলাম, তো ওই সমুদ্রের ধারে বসে বসে কি আমরা কবিতা লিখে ফেলি কবি হয়ে গিয়ে? না, আমরা যখন ফিরে আসি আমাদের অভিজ্ঞতার ঝুলি ভরে নিয়ে, তারপরে আমরা
আমাদের এই চেনা জগতে ফিরে এসে আবার কি করি না স্মৃতির পথ ধরে আমরা ফিরে যাই আমাদের ওই বেড়ানোর অভিজ্ঞতায়, সেখান থেকে তুলে নিয়ে আসি ওই গল্প কবিতা ওই সাহিত্যের উপকরণ উপাদানগুলোকে, তারপরে নিজেদের মনের রঙে কল্পনার রঙে রাঙিয়ে আমরা কিন্তু উপস্থাপন করি, তখনই তো সেটা সাহিত্য হয়ে ওঠে। তো কবিরা কি সবসময় চাক্ষুষ করেই সেটাকে সাহিত্যের রূপ দেয় না, যেটাকে চাক্ষুষ করছেন সেটাও যেমন সাহিত্যের রূপ পায়, তেমনি তাদের মনের চোখে আগে থেকে ধরা আছে যে ছবি তাকেও কিন্তু সাহিত্যে রূপায়িত করে। এখানে চাক্ষুষ গ্রামীণ সন্ধ্যা আর ইতিপূর্বে দেখা সেই গঙ্গাসাগরের ঢেউ, সেই সময়ের সন্ধ্যার দৃশ্যটাকে কবি মিশিয়ে দিয়েছেন একসাথে। এরপরে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। যারা কয়েকজন বলেছ তারা বাদ দিয়ে নতুনরা কেউ বলবে যে বাংলার সন্ধ্যাকে কবি কটা বিশেষণ দিয়ে উপস্থাপন করেছেন? স্যার আমি বলবো নাম আমি বলবো। নাম আমি সায়না। সায়না বলো। বনশ্রী। আচ্ছা সায়না বলো। কবি জীবনানন্দ দাশ আকাশে 7টি তারা কবিতায় বাংলার সন্ধ্যা সম্পর্কে শান্ত অনুগত ও নীল এই 3টি বিশ্লেষণ ব্যবহার করেছেন। রাইট, তিনটি বিশেষণ ব্যবহার করেছেন। রাইট, 3টি বিশেষণ দিয়ে বাংলার সন্ধ্যাকে বিশ্লেষণ করেছেন। এবারে অন্য আরেকজন কেউ বলো যে এখানে 3টে বিশেষণের শান্ত বিশেষণটা কবি কি অর্থে ব্যবহার করেছেন? বাংলার সন্ধ্যাকে শান্ত বলেছেন কেন? স্যার আমি বলবো। নাম আমি বলবো। স্যার আয়ুষী। আয়ুষী বলো। আকাশের সাথে তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ বলেছেন যে বাংলার গ্রামের জীবনযাত্রা সেখানে শান্ত, তাই গ্রাম বাংলার বুকে সন্ধ্যাও নামে শান্ত হবে, সেই অর্থে কবি বাংলার সন্ধ্যাকে শান্ত বলেছেন। আসলে শান্ত ব্যাপারটাকে তুলনা করতে গেলে না, মানে শান্ত ব্যাপারটাকে যদি উঠিয়ে মানে ব্যাখ্যা করতে হয় তাহলে তোমাদের কিন্তু তুলনামূলকভাবে আলোচনা করতে হবে। আর সেই তুলনাটা কি না, শহরের সন্ধ্যাটাকেও তুলনা করতে হবে। যে শহরে যখন সন্ধ্যা নামে সেই সন্ধ্যাটা কি হয়? আলোড়িত। কারণ শহরে কি আছে না, হইচই হইহট্টগোল, শহরে জনারণ্য, জনঘনত্ব বেশি, তাই শহরে যে সন্ধ্যা নামে সেখানে কিন্তু সন্ধ্যা আলোড়িত হয়ে নামে, তোলপাড় হয়ে নামে, সেখানে স্নিগ্ধতা নেই সন্ধ্যার মধ্যে, শান্ত ভাব বিরাজ করে না। কিন্তু গ্রামে তো নির্জনতা, সন্ধ্যার সাথে সাথে নির্জনতাটা নেমে আসে, তাই সেখানে হইচই কোলাহল কম, সেখানে জনঘনত্ব কম, তার জন্য সেখানে সন্ধ্যা যেন ধীরে ধীরে শান্ত হয়ে নামছে, শান্তভাবে নামছে। তুলনামূলকভাবে লিখবে তবে গিয়ে বেটার হবে। আর অন্য কেউ একজন বলো যে বাংলার সন্ধ্যাকে কবি অনুগত কেন বলেছেন? অনুগত এই বিশেষণ দিয়ে কেন তুলে ধরেছেন? অনুগত কেন বলা হলো? নাম আর 5 মিনিট হবে। নাম বলো। নাম স্যার আমি বলবো। মেয়েদের মধ্যে কে বললো? আমি সায়না। সায়না বললে একটু আগে। অন্য কেউ? স্যার আমি বলবো ঋষভ। ঋষভও তো বললি। নতুন? হ্যাঁ, নতুন কেউ বলো অনুগত কেন বলা হয়েছে বাংলা সন্ধ্যাকে? এ শ্রুতি আছে নাকি রে? বলবো। শ্রুতি আছে? হ্যাঁ স্যার আছে আছে আছে। বলেছি তো বলবো। শ্রুতি তখন থেকে যাচ্ছি বলবো। বলো শ্রুতি বলো তো। দাস আকাশের 7টি তারা কবিতায় বাংলার নীল সন্ধ্যাকে অনুগত বলেছেন, কারণ সেটি অত্যন্ত শান্ত ভাবে সেখানে ব্যস্ত কোলাহল দেখা যায়। কিন্তু বাংলার যখন পল্লী বাংলায় যখন সন্ধ্যা নেমে আসে তখন সেখানে শান্ত ভাব বিরাজ করে এবং সেটি শহরে ব্যস্ত ও সন্ধ্যার মতো না হয় অনুগত হিসেবে থাকে। অনুগতর ব্যাখ্যাটাই তো এলো না, নেমে আসে। অন্য কেউ? স্যার আমি বলবো। নাম আমি বলবো। বলবো ঋতিকা। সুদেশনা পাল। সুদেশনা পাল বলো। ঋতিকা পরেরটা বলবে।
কবি জীবনানন্দ দাশ আকাশ ছাত্রীরা কবিতায় নীল সন্ধ্যাকে অনুগত বলেছেন, কারণ গ্রামীণ জীবন শান্ত সরল ও শহরের মতো ব্যস্তমুখর হয় না, তাই সেখানে সন্ধ্যা যেন একটি নির্দিষ্ট নিয়মে প্রতিনিয়ত নামে। কিন্তু শহুরে জীবন অত্যন্ত ব্যস্তবহুল হওয়ায় সেখানে সন্ধ্যাকে মানুষ উপভোগ করতে পারে না, তাই কবি গ্রামীণ সন্ধ্যাকে অনুগত বলেছেন। এই দেখো, শহরের সন্ধ্যা নামতে না নামতেই রাস্তাঘাট আলোয় আলোকিত হয়ে ওঠে, আলোয় ঝলমলে হয়ে ওঠে। তাই শহরের সন্ধ্যাকে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না। আসলে শহরের সন্ধ্যা কখনো কারোর চোখে 7টায় নামে তো কারোর চোখে 6টায় নামে, আবার কারোর চোখে 10টায় নামে তো কারোর চোখে 11টায় নামে। আমাদের এখন মনে হয়নি যে গভীর রাত হয়েছে, রাত দুপুর হয়ে গেছে। আমাদের এখন মনে হচ্ছে যেভাবে পড়াশোনা চলছে তাতে মনে হচ্ছে সবেই তো সন্ধ্যা হলো। আর গ্রাম গভীর রাতে ডুবে গেছে এখন। তাহলে আমাদের জোর দিতে হবে কি, নিয়ম মাফিক একটা নির্দিষ্ট সময়। আসলে সেই সময়ের কদরটা করার মতো সময় রয়েছে, অবকাশ রয়েছে গ্রামের মানুষদের। সময়কে যে কদরটা করব, সেই কদরটা করার মতো সময় আমাদের কাছে নেই। তাই লিখতে হবে অনুগত মানে কি, বাধ্য মানে হচ্ছে নিয়ম মাফিক, নিয়ম অনুসারে, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে গ্রামের বুকে সন্ধ্যা নেমে আসে, আবার সে বিদায় নেয়। কিন্তু শহরের বুকে কখন সন্ধ্যা নামে আর কখন সন্ধ্যা বিদায় নেয় আমরা কিন্তু তার টের পাই না, কারণ আমাদের কাছে ওই সময়টাকে উপলব্ধি করার মতো অবকাশই নেই। তাই আমরা জোর দেব অনুগত মানে নিয়ম মাফিক, নির্দিষ্ট সময়ে সন্ধ্যা নেমে আসার কথা। সেটা গ্রামেই হয়, শহরে কিন্তু হয় না। হয়, কিন্তু আমরা দেখতে পাই না সময়ের অভাবে, আমরা দেখতে পাই না ব্যস্ততার কারণে, আমরা দেখতে পাই না আমাদের কাছে শহরের সন্ধ্যাটাকে নিয়ম মাফিক অনুভব করার মতো অবকাশই নেই। এখানে আরেকটা শব্দ আছে যে সন্ধ্যাকে নীল বলা হয়েছে কেন। নতুন কেউ একজন বলবে সন্ধ্যাকে নীল এই বিশেষণ দিয়ে কেন বিশেষিত করা হলো, নীল কেন বলা হলো? কবি কি বসে বসে এশিয়ান পেন দিয়ে নীল রং করে? বলো স্যার বলবো ঋতিকা। ঋতিকা বলো, নতুনদের বললে হতো। আচ্ছা একবার এক মিনিট, নতুন কেউ ট্রাই করবে? নতুন যারা বলনি কেউ এমন আছো? স্যার বলবো? তোরা কি রামদেবের কি যোগ ব্যায়াম করছিস নাকি রে, চোখ বন্ধ করে বাকিরা? বলো ঋতিকা, বলো। নীল রং হলো স্বপ্নের রং। সন্ধ্যাকালীন নীল আলোয় সন্ধ্যাকালীন নীল আলোয় গ্রাম বাংলা নৈসর্গিক রূপ ধারণ করে, তাই এখানে বাংলা সন্ধ্যাকে নীল বলা হয়েছে। কবি সন্ধ্যার যে সময়টাকে ধরেছেন, সান্ধ্যকালীন যে পরিবেশটাকে ধরেছেন, সেটা কবির চোখে যেন একটা স্বপ্নের, আর স্বপ্নের রং হচ্ছে নীল রং। নীল রঙের সেই যে স্বপ্নালু পরিবেশ কবি ধরেছেন সন্ধ্যার সময়। দূর থেকে গ্রাম বাংলায় বা জঙ্গলাকীর্ণ অঞ্চলে দূর থেকে কিন্তু ওই গাছপালাকে না সবুজ লাগে না, দূর থেকে হালকা নীল লাগে। আর নীল রংটা স্বপ্নের প্রতীক, স্বপ্নের। কবির চোখে তো স্বপ্ন, এই গ্রাম বাংলার জগৎ, সন্ধ্যার প্রকৃতি সব যেন একটা স্বপ্নের মতো লাগছে। আমরা আমাদের বাড়িতে যদি রাতে ঘুমানোর সময় সমস্ত লাইট বন্ধ করে দিয়ে যদি লাল আলোটা জ্বালিয়ে দিই, তাহলে কেমন মনে হবে? রক্ত মরামরি, খুন খরাবি, তাই না? স্বপ্নের ব্যাপারই আছে। সবুজ একটা নাইট বাল্ব জ্বালিয়ে দিলাম, তখন মনে হবে কি পুরো প্রকৃতি সবুজ, জঙ্গলটাই উঠে এসছে। তো এক হলুদ একটা নাইট বাল্ব লাগিয়ে দিলাম, তখন একটা অন্য রং মনে হবে। সেটা নিয়ে ব্যাখ্যা না করাই ভালো। তো নীল রঙের নাইট বাল্ব যখন জ্বলবে, গোটা ঘরটা মনে হবে না একটা স্বপ্নের মতো, একটা স্বপ্নালু। সেই স্বপ্ন, কবির চোখে সেই সন্ধ্যাটা স্বপ্নের সন্ধ্যা, তাই নীল শব্দটাকে ব্যবহার করেছেন। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। বলো তো, কেশবতী কন্যাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? আমি এক মিনিট ভুল বললাম যে কেশবতী কন্যার সঙ্গে কাকে তুলনা করা হয়েছে, এটাই হবে। আমি বলবো, নাম কি? বাংলার অনুগত নীল সন্ধ্যার সাথে। হ্যাঁ, না উত্তর পেয়ে গেছি আমি। বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যাকে তুলনা করা হয়েছে। এই সন্ধ্যা যেন কেশবতী কন্যা, আকাশে যেন কেশবতী কন্যা এসেছে। কেশবতী কন্যা মাথায় কোন তেল মাখছিলেন?
তাই এত লম্বা লম্বা চুল হয়েছে একবারে গোড়ালি পর্যন্ত। একটা কথা বলবো, ওই যে অ্যাডভার্টাইজমেন্ট দেয় না চুলের তেলের, মাঝে মাঝে দেখায় না, ওই যে একবারে চুল মাথা থেকে পিঠের ওপর দিয়ে একেবারে ওই গোড়ালি, পায়ের গোড়ালি পর্যন্ত নেমে এসছে, একবারে চুলের বাহার, এক রাশ কালো চুল। ইন্দুলেখা অয়েল। অবাক লাগে না যে এত বড় বড় লম্বা চুল করার জন্য যে সময়, যে পরিশ্রম করতে হয়, যে টাকা খরচ করতে হয়, সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, টাকা খরচ করতে হয়, কত যত্ন নিতে হয়, তার মানে পড়াশোনা করবে কখন আর ওই চুলের যত্ন নেবে না কখন? তাই এখনকার দিনের মায়েরা কি অত লম্বা লম্বা চুল আর করতে দেবে মেয়েদের? ঘ্যাচাং উড়িয়ে দিল। না ওই কে গুড নাইট লিখে বেরিয়ে যাচ্ছিস রে? দাঁড়া 2 মিনিট। তাহলে কেশবতী কন্যা, আকাশে আকাশে কেশবতী কন্যা যেন বাংলার নীল সন্ধ্যা। তাহলে কেশবতী কন্যার সঙ্গে যদি নীল সন্ধ্যাকে তুলনা করা হয়, তাহলে কেশবতী কন্যার চুলকে তুলনা করা হয়েছে কার সাথে, বা চুলের সঙ্গে কি তুলনা করা হয়েছে বলো? বলছি কেশবতী কন্যা যদি বাংলার নীল সন্ধ্যা হয়, তাহলে কেশবতী কন্যার চুল, হ্যাঁ কার সঙ্গে? ঘন কালো আকাশ না, ঘন কালো অন্ধকার। সন্ধ্যা যদি কেশবতী কন্যা হয়, ধীরে ধীরে চুল নেমে আসছে, এই চুলের বাহার হচ্ছে কেশবতী কন্যার চুলের বাহার হলো সন্ধ্যায় নেমে আসা অন্ধকার। যখন অন্ধকার নেমে আসছে, প্রথমে গাছের উপরে, গাছের ডালপালা ছুঁয়ে নেমে আসছে, তারপরে সেই অন্ধকার একবার বলো না, শোনা যাচ্ছে না। বলছি কেশবতী কন্যা যদি বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যা হয়, তাহলে কেশবতী কন্যার চুলের রাশি, কেশ রাশিকে তুলনা করা হয়েছে কার সাথে? অন্ধকারের সাথে। সেই সন্ধ্যায় অন্ধকার নেমে আসছে, প্রথমে অন্ধকার নেমে আসছে কার উপর দিয়ে? ছুঁয়ে, গাছগাছালির উপর দিয়ে ছুঁয়ে, তারপরে সেই অন্ধকার কাকে ছুঁচ্ছে? কবি বলেছেন তো, কবি কি বলেছেন? আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। ওই যে আমাকেই দেখো, দেখতে পাচ্ছ আমার চুল ভাসছে, চোখের উপর দিয়ে, মুখের উপর দিয়ে চুল নেমে আসছে, আর এই চুল যেন অন্ধকার। কবি অন্ধকারকে কোন অনুভবে ধরেছেন? স্পর্শানুভবে ধরেছেন। স্পর্শ, অন্ধকারকে কেউ স্পর্শ করতে পারে? কিন্তু কবি স্পর্শ, অন্ধকারকে কবি স্পর্শ করেছেন। হ্যাঁ, কবি স্পর্শ করেছেন। যাই হোক, এমন সন্ধ্যাকে বাংলা ছাড়া আর অন্য কোথাও দেখা যায় না। এমন সন্ধ্যাকে কবি আসলে বাংলায় অনুভব করেন, বাংলায় দর্শন করেন। বাংলার এই সন্ধ্যার সঙ্গে কবি এতটাই একাত্ম হন, কবির মনে হয় যে সারা পৃথিবীতে এমন সুন্দর সন্ধ্যা আর কোথাও দর্শন করা যায় না। তাই আমরা এই গভীর রাতে সন্ধ্যার যে অনুভবটা পেলাম, ঘুমোতে ঘুমোতে, ঢুলতে ঢুলতে, সেই অনুভব, সেই অভিজ্ঞতা, সেই অনুভূতিকে নিয়ে তোমরা আপাতত একে একে লেফট করবে, এবং তার আগে আমরা গুড নাইট করবো, শুভরাত্রি জানাবো। নেক্সট দিনের হোমওয়ার্ক আমরা গ্রুপে লিখে দেবো পরের দিন, 2-1 দিনের মধ্যে। হ্যাঁ, গ্রুপে লিখে দেবো। নেক্সট দিন আমরা গ্রুপে লিখে দেবো, গ্রুপে জানিয়ে দেবো, গ্রুপে লিখে দেবো। আজকের এমনিতেই রাত হয়ে গেছে, সবাই হাই তুলছে, হ্যাঁ ইমোজি পাঠাচ্ছে হাই তুলতে তুলতে, তো রাত হয়ে গেল। সবাই একবার ক্যামেরাটাকে অন করো। স্যার আমি হ্যাঁ, ক্যামেরা অন করো। স্যার আমি অন্বেষা, আমি এখানে এতদিন করতে পারিনি ক্লাস। এতদিন তো একদিনই করেছি আমি। ক্যামেরা অন করেছো? কই রে, দেখতে পাচ্ছি না কেন কাউকে? হ্যাঁ স্যার করছি। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ভেরি গুড, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমরা অনেক খাটনি খেটেছি, অনেক কষ্ট হয়েছে আমাদের,
হ্যাঁ, এই পর্যন্ত আমাদের গুড নাইট, শুভরাত্রি, টাটা 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 স্যার টাটা। গুড নাইট। গুড নাইট। টাটা টাটা Good night. টাটা। একে একে সবাই লেফট করো, সবাই লেফট করো। হ্যাঁ হ্যাঁ, স্যার গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। গুড